হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 15 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ত্রিফলাগারে যুদ্ধ হয় ফ্রান্সের সঙ্গে, এর উত্তর হবে ইংল্যান্ডের। 2 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন রাশিয়া অভিযান করেছিলেন, এর উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত হয়, এর উত্তর হবে স্পেনে। 4 নম্বর প্রশ্ন হলো কোড নেপোলিয়নে মোট ধারার সংখ্যা ছিল, এর উত্তর হবে 2287টি। 5 নম্বর প্রশ্ন হলো উড়ন্ত মাকু আবিষ্কার করেন, এর উত্তর হবে জন কে। 6 নম্বর প্রশ্ন হলো দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, এর উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে, এর উত্তর হবে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে। 8 নম্বর প্রশ্ন হলো সেরাজেভো কোন দেশের অন্তর্গত, এর উত্তর হবে বসনিয়ার। 9 নম্বর প্রশ্ন হলো রাশিয়ার সম্রাটদের বলা হতো, এর উত্তর হবে জার। 10 নম্বর প্রশ্ন হলো রুশ ভাষায় নারদ কথার অর্থ হলো, এর উত্তর হবে জনগণ। 11 নম্বর প্রশ্ন হলো স্টোলিপিন কার আমলে মন্ত্রী ছিলেন, এর উত্তর হবে দ্বিতীয় নিকোলাসের আমলে। 12 নম্বর প্রশ্ন হলো ডুমা কোন দেশের প্রতিনিধি সভা, এর উত্তর হবে রাশিয়ার। 13 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি যে নামে পরিচিত ছিল তা হলো, এর উত্তর হবে কেন্দ্রীয় শক্তি। 14 নম্বর প্রশ্ন হলো মহামন্দাকালে জার্মান রাষ্ট্রপতি ছিলেন, এর উত্তর হবে হিন্ডেনবুর্গ। 15 নম্বর প্রশ্ন হলো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে ফ্রাঙ্কো। 16 নম্বর প্রশ্ন হলো অপারেশন টাইফুন হলো জার্মানির, এর উত্তর হবে মস্কো আক্রমণের ঘটনা। 17 নম্বর প্রশ্ন হলো কোন যুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ বলা হয়, এর উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধকে। 18 নম্বর প্রশ্ন হলো ব্লিৎজ ক্রিগ হলো পোল্যান্ডের আক্রমণকালে, এর উত্তর হবে জার্মান বিমান হানা। 19 নম্বর প্রশ্ন হলো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের, এর উত্তর হবে 24 অক্টোবর। 20 নম্বর প্রশ্ন হলো রোমেল ছিলেন, এর উত্তর হবে জার্মান সেনাপতি। 21 নম্বর প্রশ্ন হলো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, এর উত্তর হবে এরিক ড্রুমন্ড। 22 নম্বর প্রশ্ন হলো জন্মলগ্নে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল, এর উত্তর হবে 42। 23 নম্বর প্রশ্ন হলো জাতিপুঞ্জের স্থায়ী সদস্য নয় যে দেশটি, এর উত্তর হবে জাপান। 24 নম্বর প্রশ্ন হলো ইয়াল্টা সম্মেলন হয়েছিল, এর উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমি অনেক মোটিভেট হই পরের ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। এরপরে বিভাগ ক্ষয়ে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোড নেপোলিয়নের কটি ভাগ ছিল ও কি কি? 3টি ভাগ ছিল। 1 নম্বর দেওয়ানি আইন, 2 নম্বর ফৌজদারি আইন, 3 নম্বর বাণিজ্যিক আইন। 2 নম্বর প্রশ্ন হলো সুয়েজ খাল কোন বছর উন্মুক্ত করা হয়, এর উত্তর হবে 1869 সালে। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে রাশিয়াতে। 4 নম্বর প্রশ্ন হলো আমেরিকা কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়, এর উত্তর হবে 1941 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, এর উত্তর হবে ট্রিগভিলি। এরপরে আছে সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটান, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো মহামন্দার প্রভাব ইংল্যান্ডের ওপর পড়েনি, এটি মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্ন হলো নাৎসিবাদের জনক ছিলেন মুসোলিনি, এটি মিথ্যা হবে। 5 নম্বর প্রশ্ন হলো জাতিপুঞ্জের প্রথম অধিবেশনের সনদে 51টি দেশ স্বাক্ষর করেছিল, এটি সত্য হবে। এরপরে আছে স্তম্ভ মেলাও।
1 নম্বরে আছে ফরাসি বাহিনী, এর উত্তর হবে গ্র্যান্ড আর্মি। 2 নম্বরে আছে চেম্বারলেন, এর উত্তর হবে তোষণ নীতি। 3 নম্বরে আছে জাতিপুঞ্জের সদর দপ্তর, এর উত্তর হবে নিউ ইয়র্ক। 4 নম্বরে আছে আমেরিকা, এর উত্তর হবে ক্যাশ অ্যান্ড ক্যারি। এরপরে আছে বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো জাতিপুঞ্জের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, এর উত্তর হবে ব্যাখ্যা এ, এরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারত। 2 নম্বর বিবৃতি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভ সুনিশ্চিত হয়, এর উত্তর হবে ব্যাখ্যা বি, আমেরিকা মিত্রপক্ষে যোগ দেয়। 3 নম্বর বিবৃতি হলো জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে, এর উত্তর হবে ব্যাখ্যা সি, বিরোধী শক্তির দুর্বলতার সুযোগে হিটলার জার্মানিদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। 4 নম্বর বিবৃতি হলো কাঁচামাল ও বাজার দখলে ইংল্যান্ড সবচেয়ে সুবিধা পায়, এর উত্তর হবে ব্যাখ্যা সি, পৃথিবীর বৃহত্তম অংশ জুড়ে ইংল্যান্ডের উপনিবেশ ছিল। এরপরে বিভাগ গয়ে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তর হবে নৌশক্তিতে বলীয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে না পেরে সে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য নেপোলিয়ন যে ব্যবস্থা গ্রহণ করেন তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আয়ত্তায় এনেছিল বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম। 2 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান কেন বলা হয়? এর উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ফরাসি বিপ্লবের উদারতান্ত্রিক আদর্শের ফলে তিনি ফ্রান্সের কনসুলেট তথা সম্রাট পদ লাভ করেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের সাম্যনীতি গ্রহণ করে কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সে আইনগত সমতা, সামাজিক সাম্য, সামন্ততান্ত্রিক বিশেষাধিকার লোপ এবং বৈদেশিক ক্ষেত্রে ইটালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে পুরাতনতন্ত্র ধ্বংস করে ফরাসি বিপ্লবের ভাবধারার প্রসার ঘটান। তাই নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো কনফেডারেশন অব দ্য রাইন কি? এর উত্তর হবে নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সংঘ বা ফেডারেশন গঠন করেন। একে কনফেডারেশন অব দ্য রাইন বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল নেপোলিয়নের ওপর। 4 নম্বর প্রশ্ন হলো ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে? এর উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল পলিটিক নীতির ফলে ভীত হয়ে 1904 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স জোটবদ্ধ হয়। 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও রাশিয়ার বিরোধের অবসান ঘটলে ওই একই বছরে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। 5 নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তর হবে শিল্প বিপ্লবের মূল কথা হলো বন্ধন মুক্তি, মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্প ভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয়। 6 নম্বর প্রশ্ন হলো ঘেটো কি? এর উত্তর হবে ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থাপন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেওয়াল তৈরি করা ও দরজা লাগানো হতো। 7 নম্বর প্রশ্ন হলো হুবার মোরাটোরিয়াম কি? এর উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্র শক্তিকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্র শক্তির রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপরাগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুবার 1931 খ্রিস্টাব্দের 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না। একেই হুবার মোরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ বলা হয়। এরপরে 8 নম্বরে আছে ফাঁসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। এরপরে 9 নম্বরে আছে উইলসনের 14 দফা নীতি কি? এর উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন আমেরিকাকে যুদ্ধ থেকে সরিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে যুদ্ধে যোগদান করলেও তিনি বারবার শান্তি স্থাপনের উপর জোর দেন। বিশ্বের দীর্ঘকালীন শান্তির ভিত্তি হিসেবে
1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন। 10 নম্বর প্রশ্ন হলো লিটল বয় ও ফ্যাটম্যান কি? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 11 নম্বর প্রশ্ন হলো অপারেশন বারারোসা বলতে কি বোঝো? এর উত্তর হবে হিটলারের রাশিয়া অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন বারারোসা। হিটলারের নেতৃত্বের নাৎসি বাহিনী বিশাল সেনাবাহিনী এবং শক্তিশালী স্থল ও বিমান বাহিনীর সাহায্যে এই রাশিয়া অভিযান তথা অপারেশন বারারোসা শুরু করেন। এরপরে 12 নম্বরে আছে তোষনীতি বলতে কি বোঝো? এর উত্তর হবে জার্মানির একনায়কতন্ত্রী নেতা হিটলারের নানাবিধ শান্তি বিঘ্নকারী কাজকর্মের বাধা প্রদান না করে ইংল্যান্ড ও ফ্রান্স তাকে সন্তুষ্ট করার যে নীতি গ্রহণ করেছিল তা তোষনীতি নামে পরিচিত। ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে নাৎসিবাদ অপেক্ষা সমাজতন্ত্রবাদী বেশি বিপজ্জনক বলে প্রতিপন্ন হয়েছিল। হিটলার ছিলেন সাম্যবাদের প্রধান শত্রু, তাই ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের মাধ্যমে সাম্যবাদকে রোধ করতে চেয়েছিলেন, যার ফলশ্রুতিতে হিটলারের সাহস বৃদ্ধি পায় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। 13 নম্বর প্রশ্ন হলো ডি ডে বলতে কি বোঝো? এর উত্তর হবে 1940 খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হয়। 1944 খ্রিস্টাব্দের 6 জুন মিত্রপক্ষের সেনাবাহিনী ফ্রান্সের নরম্যান্ডিতে অবতরণ করেন। ফলে ফ্রান্সের ভূখণ্ডে জার্মান বিরোধী অভিযান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এই দিনটি ডি ডে বা মুক্তি দিবস নামে খ্যাত। 14 নম্বর প্রশ্ন হলো ভেটো কি? এর উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে স্থায়ী 5টি সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। যে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র অসম্মতি জানালে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যদের এই অসম্মতিজনক ভোটে কোনো প্রস্তাব বাতিল করার ক্ষমতাকে ভেটো বা ভেটো ক্ষমতা বলা হয়। 15 নম্বর প্রশ্ন হলো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি ছিল? এর উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো 1 নম্বর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে যুদ্ধের সম্ভাবনা দূর করা। 2 নম্বর পয়েন্ট হলো সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সমানাধিকার স্বীকার করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য স্থাপন। 3 নম্বর পয়েন্ট হলো পৃথিবীর মানব জাতির অর্থনৈতিক সামাজিক প্রভৃতি বিভিন্ন মানবিক সমস্যাবলীর সমাধান করা। 4 নম্বর পয়েন্ট হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।